শহীদ মিনারে কিছুক্ষণ পর এনসিপির নতুন বাংলাদেশের ইশতেহার, শাহবাগে চলছে ছাত্র দলের সমাবেশ। মঙ্গলবার বিকেল ৫টায় জুলাই ঘোষণাপত্র পাঠ, মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদযাপিত হবে ৩৬ জুলাই। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ। ফুল পাখি হারানোর শূন্যতা নিয়ে খুলল মাইলস্টোন স্কুল, দগ্ধ শিশুদের ছবি প্রকাশে হাইকোর্টের রুল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 বিকাল 4টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। পুরো আয়োজন জুড়ে আমি শরীফুল হক সাথে আছি। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক। কেন্দ্রীয় শহীদ মিনারে কিছুক্ষণ পর নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আজকের সমাবেশে ইশতেহার ঘোষণার পাশাপাশি জুলাই ঘোষণাপত্র এবং সনদের দাবিও জানানোর কথা রয়েছে। সন্ধ্যা 6টা পর্যন্ত চলবে সমাবেশ। বক্তব্য দেবেন দলটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে দলটির নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এই আয়োজনকে ঘিরে রয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। দর্শক, আরো বিস্তারিত খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী জুম্মাতুল বিদা। বিদা, নতুন বাংলাদেশের ইশতেহারে কি কি রয়েছে আজকে যেটা ঘোষণা করার কথা রয়েছে? শরীফ, নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় 24টি দফা রয়েছে, যে এই 24 দফার মধ্য দিয়ে আসলে জনমানুষের আকাঙ্ক্ষাকে তুলে ধরতে চায় এবং বাস্তবায়ন করতে চায় জাতীয় নাগরিক পার্টি। সেই তথ্যটি কিন্তু জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। বিকাল 4টায় শুরু হবার কথা থাকলেও এখন পর্যন্ত আসলে আয়োজনটি শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যে আসলে শুরু হবে বলে যতটুকু আমরা জানতে পেরেছি, নেতাকর্মীরা আসছে। এবং আপনি যেটি বলছিলেন আসলে 24 দফায় কি কি রয়েছে, একটু যদি সংক্ষেপে তাদের সেই 24 দফার কিছু অংশ তুলে ধরি আমাদের দর্শক যারা রয়েছেন তাদের সুবিধার্থে। সেটি শুরুতেই তাদের রয়েছে যেটি বলা চলে যে নতুন যেই সংবিধান এবং সেকেন্ড রিপাবলিকের কথা তারা বলছেন, সেখানে উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যেই সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতেই তারা বহু ভাষা, সংস্কৃতি এবং জাতির নতুন বাংলাদেশ তৈরি করতে চান এবং পুরনোকে ঝেড়ে ফেলে তারা মূলত রাষ্ট্রের নতুন যাত্রায় এবং তাদের যে প্রথম অঙ্গীকার সেটির কথা উল্লেখ করেছেন, যে গণপরিষদের মাধ্যমে একটি নতুন সংবিধানের কথা তারা বলেছেন, যেখানে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে তারা আসলে একটি নতুন সংবিধান, একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র এবং ফ্যাসিবাদী যে কাঠামো রয়েছে সেটির বিলাপ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, অন্তর্ভুক্তমূলক এবং জনকল্যাণমুখী সেকেন্ড রিপাবলিক গঠনের কথা বলছেন। অন্যদিকে জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচারের কথা তারা উল্লেখ করেছেন। তাদের সেই যে দ্বিতীয় দফা, সেখানে উল্লেখ রয়েছে যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের প্রতিষ্ঠার লড়াই এবং জুলাই গণ অভ্যুত্থানের একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রত্যেকেই তারা আসলে প্রেরণা জুগিয়েছেন এবং তারা বলছেন যে জুলাইয়ে সংগঠিত গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, বিডিআর গণহত্যা, গুম, বৈচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ আওয়ামী ফ্যাসিবাদী যেই সময়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের রয়েছে সেগুলো দৃষ্টান্তমূলক বিচার এবং শাস্তি তারা নিশ্চিত করতে চায়। এটি মূলত তাদের যে 24 দফা রয়েছে, 24 দফা দ্বিতীয় দফায় উল্লেখ রয়েছে। অন্যদিকে যদি তৃতীয় দফায় দেখা যায়, সেক্ষেত্রে গণতন্ত্র ও রাষ্ট্র প্রতিষ্ঠার সংস্কারের কথা বলা হয়েছে, ন্যায় ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কারের কথা বলা হয়েছে। এবং এর বিস্তারিত যদি আমরা একটু জানি, সেক্ষেত্রে তারা উল্লেখ করেছে এনসিপি রাষ্ট্রের স্বাধীন বিচার বিভাগ ক্ষমতাবানদের পক্ষে অন্ধ অবস্থান নিবে না এবং তারা আসলে যেটি বিশ্বাস করেন এবং যেটি প্রতিষ্ঠা করতে চান সেটি হচ্ছে মুসলিমকে তারা প্রাপ্য ন্যায় বিচার বুঝিয়ে দিতে চান। এছাড়া একটি সত্যিকারের গণ প্রজাতন্ত্রী নয়, তারা জানাচ্ছেন যে
গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে তারা উপনিবেশিক আমলের সকল আইনকে জাতীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে যুগোপযোগী করবে। এবং এরই সাথে কিন্তু আরও বলা চলে যে সেবামুখী প্রশাসন, দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম থেকে শুরু করে স্থানীয় সরকার, নারী, গণমাধ্যম সব বিষয়গুলোকে এই 24 দফায় রাখা হয়েছে। আমরা রয়েছি আসলে এখানে। ধীরে ধীরে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীদের পদচারণা এখানে বাড়ছে এবং নেতাকর্মীরা মূলত এখানে উপস্থিত হলেই সেই আয়োজনটি শুরু হবে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ। দর্শক, আমাদের সাথে শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন জুম্মাতুল বিদা। গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র জনতার স্মরণে রাজধানীর শাহবাগে চলছে ছাত্রদলের সমাবেশ। দুপুর 2টায় শুরু হয় এই কর্মসূচি। এর আগে থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন তিনি। এছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় নেতারাও সমাবেশে অংশ নিয়েছেন। দর্শক, ছাত্র দলের সমাবেশ সম্পর্কে আরো জানাতে শাহবাগ থেকে সহকর্মী শাহনওয়াজ বাবলু আমাদের সাথে যোগ দিয়েছেন। বাবলু, সমাবেশ তো চলছে, তো সমাবেশে যারা এসেছেন তারা কি বলছেন এবং নেতৃত্ব পর্যায়ে যারা আছেন তাদের বক্তব্য কি? আজকের যে সমাবেশ সেটি শুরু হয়েছে আধা ঘন্টা হলো বলা যায়। ছাত্র দলের যে জনসমাবেশ বিগত যে জুলাই আগস্ট হয়েছেন তাদের এই আন্দোলন যেটা হয়েছে এটা বর্ষপূর্তি উপলক্ষে এখানে জড়ো হয়েছেন ছাত্র দলের নেতাকর্মীরা। সারা দেশ থেকে নেতাকর্মীরা এসেছেন। আধা ঘন্টা হলো এই সমাবেশ শুরু হয়েছে। এখন বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমানুল, ছাত্র দলের সাবেক নেতা। এছাড়া এখানে আজকের যে সমাবেশ, এই সমাবেশে যুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বিশেষ অতিথির বক্তব্য রাখবেন। আজকের যেই জনসমাবেশ সেটি ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, তিনি সভাপতির বক্তব্য রাখবেন। এছাড়া সঞ্চালনা করছেন সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নিচ্ছে। তো আজকের এই যে জনসমাবেশ সেটি থেকে ছাত্রদল বারবার বলছে যে তাদের বিগত সময়ের যে আন্দোলন সংগ্রাম সেটি বার্তা তুলে দেওয়ার জন্য শুধু তারা এই সমাবেশ করছেন, জনসমাবেশ করতেন। বিশেষ করে শুধু জুলাই গণঅভ্যুত্থানের আহত এবং নিহতের সংখ্যায় নয়, বিগত সময়ে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলন যারা হতাহত হয়েছেন তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের প্রাসঙ্গিকতা তুলে ধরার জন্য মূলত আজকের এই জনসমাবেশ করছে ছাত্রদল। তো আজকের বেলা 3:30টার দিকে এই শাহবাগ যে মোড় রয়েছে, মোড়ে এই সমাবেশ শুরু হয়। এটি বলা যায় যে শাহবাগ মোড় থেকে আমি যদি দক্ষিণ দিকে বলি যে টিএসসি পর্যন্ত এবং পশ্চিম দিকে কাঁটাবন সিগন্যাল পর্যন্ত এবং উত্তর দিকে পূর্ব দিকে বলা যায় যে মৎস্য ভবন পর্যন্ত এই যে 3 পাশের যে রাস্তা রয়েছে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে ছাত্রদলের সারা দেশ থেকে যে নেতাকর্মী এসেছেন তারা এখানে অংশ নিয়েছেন, তারা উপস্থিত হয়েছেন। তারা ছাত্রদলের পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছিল যে এখানে যাতে যারা আসছেন, যারা এখানে যেহেতু মিছিল সহকারে না আসেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে যাতে না আসেন, ওই ধরনের বার্তা দেওয়া হয়েছিল। পাশাপাশি গতকালকে ছাত্রদলের কেন্দ্রীয় দফতর থেকে এই যে প্রেস রিলিজ দেওয়া হয়েছিল যে আজকের এই যে জনসমাবেশের কারণে যে জনদুর্ভোগ হবে, এই দুর্ভোগের জন্য নগরবাসীর কাছে তারা ক্ষমা প্রার্থনা করেছেন, সহযোগিতা প্রার্থনা কামনা করেছেন। তারা বলেছেন যে এই সমাবেশকে কেন্দ্র করে হয়তো সাধারণ মানুষের যে চলাচলে কষ্ট হতে পারে, সেই চলাচল যাতে বিঘ্ন হলেও যাতে তারা যে সহনশীল অবস্থায় থাকেন। পাশাপাশি আজকের যে জনসমাবেশ সেটা থেকে তারা বার্তা দিতে চান যে আগামীতে তাদের যে নির্বাচন, এবং নির্বাচনে যে তরুণদের যে ভূমিকা সেই প্রাসঙ্গিকতা তারা তুলে ধরতে চান। পাশাপাশি ছাত্রদল সভাপতি এবং সাধারণ সম্পাদকের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে শুধু এই রাজপথের তরুণদের নেতৃত্ব নয়, আগামীর যে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির যে সহাবস্থান, সুষ্ঠু রাজনীতির যে বার্তা, বিশেষ করে ছাত্রলীগ বিগত সময়ে যে ক্যাম্পাসগুলোতে যে নৈরাজ্যের রাজনীতি করেছিল সেই নৈরাজ্যের রাজনীতি যাতে না হয়। তারা বলছেন ফেসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে, এই ফেসিবাদ যাতে আবার ফিরে আসতে না পারে, এই ফেসিবাদ এবং কোনো দলের মধ্যেও যাতে ফেসিবাদ আবার জেগে উঠতে না পারে সেই বিষয়ে তারা সোচ্চার থাকবেন। তারা বলছেন যে তারুণ্যের যেই উদ্দীপনা নিয়ে জুলাই আগস্টে তরুণদের নেতৃত্বে জুলাই আগস্টে যে ছাত্র জনতা আপামর জনতা রাজপথে নেমে এসেছিল, সেই তরুণদের ঐক্যবদ্ধ রেখেই তারা আগামীর কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি বলছেন তাদের যে বিশেষ করে আগামীর যে ডাকসুর নির্বাচন সেটিও তারা প্রাসঙ্গিকতা তুলে ধরেছেন এবং বলছেন আগামীর যে নির্বাচনকে কেন্দ্র করে আগামীর নির্বাচনকে কেন্দ্র করে তরুণদের যে প্রায়োরিটি দেওয়ার কথা তারা সেটি দিবেন। পাশাপাশি তারা বলছেন যে
তাদের যে আত্মত্যাগ সংগ্রাম তরুণদেরকে সামনে কেন্দ্র করে সেটিও তারা তুলে ধরবেন এবং রাজপথে থেকেই আগামীর তরুণদের যেই নেতৃত্বের যে সংগ্রাম সেটি তারা বাস্তবায়ন করবেন। শরীফ। বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়েছেন আমাদের আরও একজন সহকর্মী আশিকিন প্রিন্স। যেহেতু সমাবেশের নগরী, ছাত্রদলের সমাবেশ, এনসিপির সমাবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আপনি কি চিত্র দেখছেন এই মুহূর্তে? শরীফ, মূলত বিকেল 3টার পরে জাতীয়তাবাদী ছাত্র দলের এই ছাত্র সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। এখন ছাত্রদলের সাবেক যেসব নেতা ছিলেন তারা মূল মঞ্চে বক্তব্য দিচ্ছেন এবং ছাত্র সমাবেশকে কেন্দ্র করে মূলত মূল যে মঞ্চটি সেটি স্থাপন করা হয়েছে শাহবাগ মোড়ে। শাহবাগ মোড় থেকে কাঁটাবন মোড়, আবার শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন মোড় এবং শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে টিএসসি পর্যন্ত ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ছাত্র দলের। আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে যেটি এনসিপি, সেটি হচ্ছে শহীদ মিনারে। তো এই ছাত্র সমাবেশে যে বক্তব্য দিচ্ছেন নেতারা, তারা সবাই অতি দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছেন। বলছেন যে বর্তমানে যে সংকট রয়েছে সেই সংকটগুলো কাটিয়ে উঠতে অবশ্যই একটি জাতীয় নির্বাচন দরকার এবং সেই সংকটগুলো দূর করতে যে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার সেই সংকটগুলো দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে। তো মূলত জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের কর্মসূচিতে ছাত্রদলের এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে, যেখানে ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের ইউনিট যোগ দিয়েছে এবং একই সাথে ঢাকার বাইরে থেকেও বিভিন্ন জেলা পর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা তারাও এই সমাবেশে অংশ নিয়েছেন। তারা সবাই দাবি করছেন যে একটি যেন অতি দ্রুত নির্বাচনে দেওয়া হয়। এছাড়া এই সমাবেশ শুরুর আগে গেল বছরের জুলাই আগস্টে যারা প্রাণ দিয়েছেন, একই সাথে দীর্ঘ 15-16 বছরে বিএনপির যেসব ছাত্রদলের নেতাকর্মীরা আহত বা নিহত হয়েছে তাদেরকে স্মরণ করা হয়েছে। এবং এই যে ছাত্র সমাবেশ হচ্ছে সেখানে মূল যে বক্তব্য, সে বক্তব্য দেবেন তারেক রহমান, যিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একই সাথে মঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি বিশেষ অতিথির বক্তব্য দিবেন। তো সমাবেশ চলছে এবং ঢাকা শহরের যেহেতু বলা যায় যে প্রাণকেন্দ্র শাহবাগ কেন্দ্রিক এই সমাবেশ হচ্ছে, এই সমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। আমি দেখেছি যে আসলে টিএসসিতে পুলিশ মোতায়েন রয়েছে, একই সাথে সোয়াত মোতায়েন রয়েছে, এছাড়া সিভিল পোশাকেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এখন পর্যন্ত ছাত্র সমাবেশ ছাত্র দলের শৃঙ্খলার সাথেই অনুষ্ঠিত হচ্ছে এবং শেষের দিকে, সমাবেশের শেষের দিকে ভার্চুয়ালি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ছাত্রদের উদ্দেশ্যে এবং এর সাথে দেশবাসীর উদ্দেশ্যে তিনি বক্তব্য দেন এবং বিএনপির নেতাকর্মীরা বলছেন যে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন, যেখানে নির্বাচনের বিষয়টি থাকবে বলেও কিন্তু এই ছাত্রদলের নেতারা বলছেন। শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন সেসব এলাকার চিত্র দেখাতে। এছাড়াও ঢাকার বিভিন্ন জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, যার মাধ্যমে কিছুক্ষণ পরপর আপনাদের সবশেষ তথ্য জানাতে পারছি আমরা। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। মঙ্গলবার বিকেলে 5টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাঠ করা হবে জুলাই ঘোষণাপত্র। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে। গণ অভ্যুত্থান এবং এর আগের বাস্তবতা, ঐতিহাসিক প্রেক্ষাপট, সামনে কেমন বাংলাদেশ প্রত্যাশা, সে সব কিছু থাকবে ঘোষণাপত্রে। পোস্টে বলা হয় 36 জুলাই ঘোষিত হবে জাতির আকাঙ্ক্ষিত ঘোষণাপত্র। এই উপলক্ষে দিনব্যাপী আয়োজন থাকবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। এর আগে গতকাল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, গণ আকাঙ্ক্ষা এবং সামনে কেমন বাংলাদেশ প্রত্যাশা তার প্রতিফলন থাকবে জুলাই ঘোষণাপত্রে। অবশেষে শুরু হলো জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। এদিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে আহত খোকন চন্দ্র বর্মন। সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনার সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেন। শেখ হাসিনার বিরুদ্ধে রাজসাক্ষী হওয়ার পর রোববার সকাল 9:30টায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী মামুনকে। অন্য সময় মাথায় হেলমেট, বুকে ভেস্ট থাকলেও এদিন ছিলেন অনেকটাই নির্ভার। 11টার কিছু পর ট্রাইব্যুনালে এজলাসে হাজির করা হয় মামুনকে।
প্রথমে একটু দ্বিধায় পড়লেও শেষ পর্যন্ত কাচের ঘেরা খাঁচাতেই ঠাঁই হয় তার। এরপর শেখ হাসিনার বিরুদ্ধে সূচনা বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল। এ সময় শেখ হাসিনা কামালের সর্বোচ্চ শাস্তি চান তিনি। আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি আইনে যেটা আছে সেটা চাইবো, সেটাই আমাদের প্রত্যাশা। বলেছি এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে। যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে। এরপর বক্তব্য তুলে ধরেন চিফ প্রসিকিউটর। বলেন, সর্বোচ্চ কর্তৃত্ব থেকে কিভাবে নির্দেশ দিয়ে হত্যাকাণ্ড চালিয়েছে তার অকাট্য প্রমাণ তুলে ধরা হবে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে। সাবেক প্রধানমন্ত্রীর নিজের বক্তব্য, রেকর্ডকৃত অডিও এবং বিভিন্ন স্পষ্ট দিক নির্দেশনা যা তিনি ওই সংকটকালীন দিনগুলোতে দিয়েছেন, এগুলো কোনো পরোক্ষ প্রমাণ নয়, বরং অকাট্য এবং প্রত্যক্ষ প্রমাণ যা সরকারের সর্বোচ্চ পর্যায়ে উদ্দেশ্য ও পরিকল্পনার এক বিরল এবং গোপন জানালা উন্মোচন করে। প্রসিকিউশন মনে করে এই সব নথি এবং অডিও প্রমাণ সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রদত্ত বক্তব্য, নির্দেশনা এবং যোগাযোগ মামলাটিকে শক্ত ভিত্তি দেবে এবং আসামিদের কমান্ড রেসপন্সিবিলিটি অকাট্যভাবে প্রমাণ করবে। এদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য দেন যাত্রাবাড়িতে আহত খোকন চন্দ্র বর্মন। সেদিন কি ঘটেছিল তার সাথে সেই রোমহর্ষক বর্ণনা দেন তিনি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বিমান দুর্ঘটনার 12 দিন পর সীমিত পরিসরে খুলেছে মাইলস্টোন স্কুল। আজ কোনো ক্লাস বা পরীক্ষা হয়নি। দোয়া করা হয়েছে নিহতদের স্মরণে। বুধবার থেকে পুরো দমে শুরু হতে পারে একাডেমিক কার্যক্রম। শিক্ষার্থীদের ট্রমা কাটাতে কাউন্সেলিং অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শোকের 12তম দিন। স্কুল খুলেছে, তবে কাটেনি নিস্তব্ধতা। প্রতিটি মুখে যেন সেঁটে আছে স্কুল নেই আর আগের মতো। এ পথ ধরেই তো হেঁটেছে তারা। বন্ধুত্ব, কত আড্ডা, স্কুল ব্যাগ, টিফিন, ছুটির ঘন্টা, সব স্মৃতি ঘুরে ফিরে সহপাঠীদের কণ্ঠে। চাইলেও ভোলা যায় না দুঃস্বপ্নের সেই দিন। বুঝে গেছেন এর ট্রমা জীবনসঙ্গী হয়ে গেছে তাদের। জীবনে কোনোদিন আশাও করতে পারিনি যে আমাদের ক্যাম্পাসে এরকম একটা দুর্ঘটনা ঘটবে বা কোনো ক্যাম্পাসেই বা ঘটবে। হঠাৎ এখনও মনে পড়ে ওই দিনের পরে যখন বজ্রপাত হচ্ছিল, আমাদের মনে তখনও মনে হচ্ছিল যে এখনই বোধহয় কোথাও কোনো ফাইটার জেট ক্র্যাশ করলো কিনা। স্কুলে আসলো, বাচ্চারা বাবা মার কোলে ফিরল না। এটা আসলে মেনে নেওয়ার মতো না। দুহাত তুলে সবার অস্ত্র ভেজা প্রার্থনা তাদের জন্য। বুক জুড়ে তখনও আর্তনাদ, হাহাকার, চোখে মুখে স্পষ্ট যন্ত্রণার অনুভূতি। এত জলদি যাবার কথা তো ছিল না। শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে খানিক পর পর ক্লাসরুমের উপর দিয়ে উড়ে যাওয়া বিমানের শব্দ কতখানি পারবে এর ট্রমা কাটাতে। স্কুলে আসতে চাচ্ছে না, বলতেছে আম্মু এখনো কি ওইখান দিয়ে প্লেন চলে। ভয় তো লাগে, আনসেফ লাগে, মনে হয় যে আমরা সেফ নাই এখানে। সব গার্ডিয়ানদের সাথে আমরা কমিউনিকেট করছি। আমার ফর্ম টিচার যারা ছিলেন প্রত্যেক স্টুডেন্টদের সাথে কথা বলেছে এবং যারা বাসায় একটু ট্রমাটাইজ ছিল তাদেরকে আমরা কলেজে আনার জন্য উৎসাহিত করেছি এবং তারা কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে গেছে। স্বাভাবিক কার্যক্রম চলছে কলেজ শাখায়। কথা আছে বুধবার পুরোদমে পাঠদান শুরু হবে মাইলস্টোন স্কুল শাখাতেও। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এখানকার পরিবেশ। শিক্ষার্থীরা ক্যাম্পাসে আবারও আসা শুরু করেছেন। তবে অকালে যে প্রাণগুলো ঝরে গেল, তাদেরকে হারিয়ে কতটা আগের মতো সেই পরিবেশে ফিরে আসবে সেটি এখন ভাববার বিষয়। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে দগ্ধ শিশুদের ছবি গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশে নীতিমালা মেনে চলার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ নির্দেশ দেন। গত 21 জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 35 জন, আহত শতাধিক। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেসার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডেরই বহু দর কষাকষির পর বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা নতুন শুল্ক হার থিতু হয়েছে 20%।
তবে এখনই স্বস্তিতে ভুগতে চান না ব্যবসায়ীরা। তারা বলছেন, পণ্য নিয়ে দেন দরবারের সক্ষমতা অর্জনের লক্ষ্যে উন্নতি করতে হবে ব্যবসার পরিবেশ। আর অর্থনীতিবিদদের পরামর্শ, পণ্যের গুণগত মান আর বৈচিত্র্যকরণের মাধ্যমে ধরতে হবে লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সহ নতুন বাজার। রাকিব আল জাবেদের রিপোর্ট। দফায় দফায় বৈঠক আর বহু দর কষাকষির পর বাংলাদেশের ওপর থিতু হয় যুক্তরাষ্ট্রের 20% নতুন শুল্ক। মাস তিনেক স্নায়ুচাপের পর যাতে স্বস্তি মিলে খানিকটা, তবে বাড়তি শুল্কের ধকল কাটাতে জোরেশোরে আলোচনায় উঠে আসে নতুন বাজারের গুরুত্ব। তৈরি পোশাকের ক্ষেত্রে বাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র। আর অন্য সব পণ্য মিলিয়ে যেখানে সবশেষ অর্থবছরে রপ্তানির পরিমাণ প্রায় $900 কোটি। এই অবস্থায় চিন্তিত না হয়ে দর কষাকষি চালু রাখার পক্ষে মত ব্যবসায়ী নেতাদের। যেখানে দেশটির বাণিজ্য প্রতিনিধির কার্যালয় USTR এর পর্যবেক্ষণ অনুযায়ী জোর পদক্ষেপ নিতে হবে দেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে। সামনে নেগোসিয়েশনের দরজাটা খোলা আছে কিনা এটা USTR আমাদেরকে এখন পর্যন্ত অ্যাটলিস্ট আমরা জানি না। যারা আমাদের টিম যারা নেগোশিয়েট করেছেন ওনারা হয়তো বলতে পারবেন যে না, আমাদের দরজা এখন খোলা আছে, আরও কিছু করা যায়। যেটা একটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে এখন শুধু আমাদের গার্মেন্ট এক্সপোর্ট, অন্যান্য এক্সপোর্ট শুধু কম্পিটিটিভ হলে হবে না, প্রতিযোগী হলে হবে না, আমাদেরকে একটা ভালো ট্রেড ডিল করতে হবে আমেরিকার সাথে। তাদের দেশের র মেটেরিয়াল দ্বারা তৈরি পণ্য রপ্তানির ক্ষেত্রে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস যদি পেয়ে যাই, তাহলে বাংলাদেশের রপ্তানিটা অনেক গুণ বেড়ে যাবে এবং বিশেষ করে নিটওয়্যারের রপ্তানির ক্ষেত্রে একটা বিশাল সুযোগ তৈরি হবে। আমরা এই নেগোসিয়েশনটা যদি সফলভাবে করতে পারি তাহলে আমাদের জন্য অবারিত একটা সুযোগ তৈরি হবে। প্রতিযোগিতামূলক বিশ্ব বাণিজ্যে সামনের দিনে চাপ কমাতে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিরও গুরুত্ব উঠে আসে সমসাময়িক পরিস্থিতিতে। এছাড়া ইউরোপ ও আমেরিকার বাজারের উপর নির্ভরতা কমিয়ে নজর দিতে হবে নতুন বাজারে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, জাপান, অস্ট্রেলিয়া, লাতিন আমেরিকা, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বছর ব্যবধানে বাড়লেও সেটি দেশগুলোর মোট আমদানির 1% নয়। তাই পণ্যের বৈচিত্র্যকরণ আর গুণগত মান বাড়ালে আয়ত্তে আসবে পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারও। একক বাজার আমরা নির্ভরশীল আমেরিকার উপর, ইট ইজ ট্রু, বাট অ্যাট দ্য সেম টাইম এটা চলুক। এটা যেটা আছে আমি নির্ভরতা কমানোর দরকার নেই। আমরা কিন্তু বিকল্প বাজার অলরেডি অনুসন্ধানে নেমেছি এবং বিকল্প বাজার খুব ওয়ান্ডারফুলি রেসপন্ড করছে। যেমন অস্ট্রেলিয়া, জাপান, আমরা ব্রাজিল, হ্যাঁ, এই দেশগুলো স্পেশালি আরব এমিরেটস এবং সৌদি আরবিয়া, এখানে কিন্তু আমাদের চমৎকার প্রবৃদ্ধি হয়েছে। বিকল্প বাজারটির চাহিদাটা একটু পরেই আমরা অনুভব করব। পণ্য বহুমুখীকরণের, যেখানে অভ্যন্তরীণ ভ্যালু এডিশন বাড়ানোর দরকার আছে, বাজার বহুমুখীকরণের, যেখানে মার্কিন বাজারের বাইরে অন্য বাজারগুলোতে যাওয়া, এবং বিনিয়োগ বহুমুখীকরণের, যেটাতে দেশীয় উদ্যোক্তার পাশাপাশি বিদেশি উদ্যোক্তাদেরও বিনিয়োগের একটা সুযোগে তৈরি হবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। অর্থনীতিবিদদের পরামর্শ, চীনের বাজার থেকে সরে যাওয়া ক্রয়াদেশ ধরারও ইনভেস্টমেন্ট রিলোকেট হবে, সেই সুবিধাগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে। তো গার্মেন্টসের যে ক্যাপাসিটির বিবেচনায় তার একটা অংশ বাংলাদেশেও আসবে। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। ইভিনিং এ চরম ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট, মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট, মিস্টার নুডলস, মিস্টার নুডলস, মিস্টার নুডলস। মাসের ব্যবধানে 12 কেজির বোতলজাত এলপিজির দাম কমেছে 91 টাকা, যা কার্যকর হবে সন্ধ্যা থেকে। চলতি আগস্টের জন্য 1273 টাকার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন, যা জুলাই মাসে ছিল 1364 টাকা। তবে সরকারি এলপিজির দাম অপরিবর্তিত, অর্থাৎ 12.5 কেজির সিলিন্ডার মিলবে 825 টাকায়। এছাড়া প্রতি লিটার অটো গ্যাসের দাম 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গেল মাসের তুলনায় 4 টাকা 18 পয়সা কম। সৌদি সিপি অনুযায়ী মূল্য সমন্বয় করে প্রতি মাসে নতুন দর নির্ধারণ করে বিইআরসি। দর্শক, শাহবাগের ছাত্র দলের সমাবেশ চলছে এই মুহূর্তে, সেইখানে বক্তব্য রাখছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছে সেখানে। সে মাথার কোনো দিকে মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথার পিঠে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইদ, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে
শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন ধরে। শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, লক্ষ্যটা একটাই, এটা হচ্ছে আমরা একটা সুন্দর আবার গড়ে চাই। আমাদের ছাত্র কি চায়? তারা পাস করে চাকরি পাবে, তারা পাস করে নিজেদের নিজে প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দূর লাঘব করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুন, একটা সুশাসন চায়। যুব বন্ধুরা, তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে আজকে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও তোমাদেরকে বন্ধু বলো এই জন্য তোমাদের সঙ্গেই আমরা সবসময় কাজ করেছি, কাজ করব। তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ববোধ করি। আজকে বাংলাদেশে এক বছর যেটা আমি বললাম যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সমস্যা আছে আমাদের, আপনারা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 দিয়েছিলেন। অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার। ঠিক একইভাবে আমাদের আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি নিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন দেখি। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য হবে, ধান চালের ন্যায্য মূল্য হবে, শ্রমিকদের মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছেন। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন। তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু এটুকু বলতে চাই, প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার লোক বলেনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। দর্শক, শাহবাগে ছাত্র দলের সমাবেশে বক্তব্য রাখছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তার বক্তব্যের খানিকটা এতক্ষণ আপনাদের সরাসরি দেখাচ্ছিলাম। খবরের পর্যায়ে আরও একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন।